এবং দিন প্রিয় ইসলাম প্রিয় 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আছে দ্বিতীয় দিন, তাই না? মানে শেষ দিন, শেষ দিনের শেষ অধিবেশনই তো হচ্ছে এখন। আমি অনুরোধ করব, অন্তত মাইকের আওয়াজ যতদূর যায়, যারাই আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি দ্রুত চলে আসে। আর অনেক মেহমান আছেন যারা আসতেছেন, আলোচনা করবেন। যেহেতু শেষ দিন, দ্বিতীয় দিন, এখন আর বাড়ি ঘরে বসে অপেক্ষা করার দরকার নাই। শেষ অধিবেশন চলছে, হয়তো বা কত এলাকায় 11টা পর্যন্ত মাহফিল চলে না, আরো পরেও চলে, 11:30 পর্যন্ত চলে। আমি অনুরোধ করব দ্রুত চলে আসেন। একেবারে গেট দিয়ে প্রবেশ করে প্রবেশ পথে যারা দাঁড়িয়ে আছে যুবকেরা, তাদের কাছে অনুরোধ চলে আসে। মাইকের সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? আমার কথা বুঝতে কোনো সমস্যা নেই তো? কোথায় যেন ঝামেলা মনে হইতেছে সাউন্ডটা, বাহিরের সাউন্ডটা। একটা মাইক আরেকটা মাইকের সঙ্গে টক্কর খাচ্ছে, মাইকের সেটিং ঠিক মতো হয়। যেহেতু দ্বিতীয় প্রথমবারের মতো মাহফিল আগে থেকেই চলতেছে, অনেক আগে থেকে চলতেছে। এটা কি মাঠে? মাঠ কিসের মাঠে? হাই স্কুল মাঠ, লক্ষ্মীনারায়ণপুর হাই স্কুল মাঠ। লক্ষ্মী নারায়ণপুর। অনেক জায়গায় শুধু লক্ষ্মী থাকে, নাহলে নারায়ণ থাকে। এই জায়গায় লক্ষ্মীও আছে, নারায়ণ আছে। একটা থাকলেই তো বরদাস্ত করা যায় না, দুজনে কেমনে বরদাস্ত করেন আপনারা? কেমন হয়ে যাবে চেষ্টা করতে। সব মুসলমান, আল্লাহ মাফ করো। আগে যদি তারা থাকে, তাদের নাম তাদের সঙ্গে, এটা ঠিক ছিল। তারা নাই, মালিকানা পরিবর্তন হইলে নাম পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এতদিন লাগে কেন পরিবর্তন হতে? কবেই তো পরিবর্তন করার দরকার ছিল। যাই হোক, আজকের মাহফিলে এই গত 1 সপ্তাহ ধরে মাহফিল করতেছি, মাদ্রাসার ছাত্রদের দেখি না। পরীক্ষা চলতেছে, সালানা পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। আজকে এখানে কিছু মাদ্রাসার ছাত্র দেখা যাচ্ছে। ওরা কি পরীক্ষা শেষ করছে না পরীক্ষা দিতেছে না? আল্লাহ, পরীক্ষা শেষ তোমাদের? মাশাআল্লাহ। উপস্থাপক তো খুব আমার নাম ঘোষণা করতেছে। আমি আসছি আরো 1-1.5 ঘন্টা আগে, এসে মসজিদের কর্নারে বসে আছি। সাধারণত আমি অনেক কথা বলি, আজকে একটা কথাও বলি নেই। এই জন্যই বলি নেই, বেফায়দা কথা বলি। লোকেরা আমাদেরকে শুধু জ্বালা নির্যাতন দিতে আসে, জ্বালাতন করতে আসে, কথা বলবে, পেঁচাল পাড়বে, করে না ঘোরার দিব, মানে না ঘোরার দিব। বেকার বেকার বলে ওদের মাহফিলে তো দাওয়াত দিচ্ছে, এটা তো বাজানোর জন্য। আমি এই জন্য অনেক সময় বলি, ইসলাম না থাকলেও মাহফিল থাকবে, মাহফিল থাকবে। এটা একটা আনুষ্ঠানিকতা। সব ধর্মে কিছু আনুষ্ঠানিকতা আছে। হিন্দু ধর্ম পুরো বৎসরই ওদের অনুষ্ঠানের অভাব নাই। অনেকে দেখা করে, সাক্ষাৎ করে, লম্বা কথা বলতে চায়, খাওয়া পেঁচালে বলবো। আসলে আমার উপর এতেকাদও নাই, বিশ্বাসও নাই। হ্যাঁ, একটু কৌতূহল আছে, ছাগল সাহেব আসছে, সেটা কথা বলে দেখি, কৌতূহল। বিশ্বাস নাই। এই যে উপস্থাপন করতেছে, কত শব্দ বলে বেড়াইতেছে, বেকার, ফাও ফাও, কোনো মূল্য নেই শব্দগুলো। এগুলো মাহফিল জমানোর জন্য, অন্য কিছু না। যে আহেন অমুকে এসে গেছে হাতি, দেখা যায়। মন খারাপ হওয়ার অনেক বিষয় আছে। সবচাইতে বড় বিষয় হলো মাঠ পর্যায়ের ছাত্র ওলামায়ে কেরাম
আমার উপর নারাজ হবেন না, এখনো যথেষ্ট সচেতন না। যথেষ্ট বললে বাড়াবাড়ি হবে, মোটেই সচেতন না। আবেগ ছাড়া আর লোক দেখানো কিছু কাজ ছাড়া কিচ্ছু নাই, যার জন্যে আমাদের বাংলাদেশের আকাবির আসলাফদের বিদায়ের পরে আমরা কচুরি পানা হয়ে গেছি। কচুরি পানা পানির উপরে ভাসে, মাটির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা আবেগের উপর ভাসতেছি, আমাদের কোনো মূল নাই। 16 বছর মারি খাইছি, এই অবস্থায় চলতে থাকবে। এখনো আমাদের কোনো মূল্য নাই, আগামীতে যারা আসবে তাদের কাছে কোনো মূল্য থাকবে না। কেননা কচুরি পানার মতো ভাসতেছি, আবেগে আবেগে ভাসতেছি। আর সাধারণ মানুষের কাছে এখন ঘি আর লবণ এক মনে হয়। অথচ ঘিয়ের কেজি কত? নোয়াখালী কত ঘিয়ের কেজি? 1400 টাকা। লবণের কেজি কত? বরং কারো কারো কাছে লবণের মূল্য বেশি। তো কেন? তো লবণ ছাড়া তো কোনো তরকারি স্বাদ হয় না। লবণ ছাড়া কিচ্ছু খাওয়া যায় না বটে, কিন্তু মূল্য বেশি ঘি। কথা ঠিক না বেঠে? যান ঘিয়ের দোকানদারে প্রশ্ন করেন, তোর ঘি না খাইলে জীবনে একবার সমস্যা নেই, 1400 টাকা কেজি কেন চাস? আর লবণ 20 টাকা। লবণের কেজি কত এখন? 40 টাকা হয়ে গেছে। আমি তো দেশ স্বাধীন হওয়ার আগে আইয়ামে জাহিলিয়াতের সময়ের খবর জানি। এখন তো নতুন বাংলাদেশ, আর দীর্ঘদিন ধরে বাজার ঘাটের সাথে কোনো সম্পর্ক নাই। জনগণের কাছেও ঘি এবং লবণের মূল্য এক হয়ে গেছে। যেখানে ঘি এবং লবণের মূল্য এক হয়ে যায়, ওখানে কথা বলার কোনো অর্থ হয় না, বেকার। এই জন্য মনে হয় কি হবে কথা বলে, কি হবে কথা বলে। কথা বলে বড় কোনো ফায়দা তো দেখতেছি না। তবে ছাত্ররা মাহফিলে আসলে আমার বড় ভালো লাগে। আমার মনে হয় যে একটা প্রজন্ম তৈরি হবে, দ্রুত একটা প্রজন্ম তৈরি হবে যারা আবেগ নয়, জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হবে ইনশাআল্লাহ। আর এখন যে আমাদের একটা প্রজন্ম চলতেছে পুরা অন্ধের উপর, আবেগের উপর, লোক দেখা, এর বাইরে আমি তেমন কিছু দেখি না। আমি নিজেও এমনই। 16 বৎসর জুলুম অত্যাচার গেছে, এই 16 বৎসরে সবচাইতে বেশি মার কিন্তু আমরা খাইছি। আমার মতো নিরীহ একজন মানুষ 3-3 বার সরকারি মেহমান হয়েছে, 1 বার 2 বার 3 বার, তাও দীর্ঘ মেয়াদে। 11, এরপরে 13, 14, এবার 21, 22, 23-এর একটা অংশ। এবারও সবার আগে আমারে পছন্দ করছে, আহেন আপনি আগে আহেন। একটা পরিবর্তন হয়েছে না? পরিবর্তনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমার বারবার শুধু 47-এর কথা মনে পড়ে। 47-এর আগেও ইংরেজ বিরোধী আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি রক্ত দিয়েছে উলামায়ে কেরাম। 20,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, 20,000 আলেম। এবং আলেমদের নেতৃত্বে মুসলমানেরা এই 200 বছর সবচাইতে বেশি রক্ত দিছে। এই জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছে তাদের লিস্ট যদি আপনি তৈরি করেন, তো দেখবেন কমপক্ষে 90% মুসলমান থেকে আর 1% বাকি ধর্মগুলো থেকে। 47-এ স্বাধীন হয়েছে, পাকিস্তান নামের একটা রাষ্ট্র হয়েছে, সব করলো আলেমরা, আর ক্ষমতার চেয়ারে বসে গেল মিস্টাররা। আফসোস, আফসোস।
5ই আগস্টের আগে সবচাইতে ত্যাগ কুরবানি দিল আলেমরা। কোত্থেকে কিছু মিস্টার বসে গেছে। এখন তারা কি কয়? সব আমাদের মৌলবী সাহেবরা কিচ্ছু না, ওরা তৌহিদি জনতা, ওদের ডেভিল হার্ট দিয়া সাইজ করতে হবে। এই জন্যই মেজাজ গরম হয়। আমরা আমাদের আকাবিরদের যেমন দেখেছি, আমরা এমন নই। আর তোমাদের জন্য যে নেতৃত্ব আসতেছে, আল্লাহ মাফ করুন, তাদের কতটা অবক্ষয় তাদের ভেতরে। যদি ঘি আর লবণ, ঘি আর নুন পার্থক্য করতে না পারো, এই লক্ষ্মী নারায়ণ তো এখন গ্রামের নাম, শাসনও করবে লক্ষ্মী নারায়ণরা। একসময় ছিল এমন, ইংরেজ আমলে হিন্দু জমিদারদের বাড়িতে মুসলমানরা স্যান্ডেল নিয়ে ঢুকতে পারত না। ও দূর থেকে মুরব্বীরা বলতে পারবে, তাদের বাড়ির সামনে দিয়েও স্যান্ডেল পরে যাইতে পারতো না, ছাতা মাথায় দিয়ে যাইতে পারতো না। তোমরা গোলাম ছিলে, গোলাম। গোলাম মনিবের বাড়িতে স্যান্ডেল পরে কেন ঢুকবে? গোলাম আবার ছাতা মাথায় কেন দেবে? এগুলো তো ভদ্রলোকদের কাজ, স্বাধীন লোকদের কাজ। আমাদের আকাবির আসলাফটা রক্ত দিয়ে 47 একটা পরিবর্তন এনেছে। আমরা উপকৃত হয়েছি বটে, কিন্তু পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করতে পারি নাই। 71-এর ইতিহাসের বিষয়টা একটু ভিন্নভাবে উপস্থাপিত হয় বর্তমানে। 5ই আগস্টের পরে এর আসলটা জাতি জানতেছে ধীরে ধীরে, কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধ না পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছে। এরপরেও দীর্ঘদিন ইতিহাসকে যেহেতু তারা ক্ষমা করে নাই, এই ইতিহাসের নানা রকমের চর্চা হয়ে আসছে। কিন্তু এবার এই যে গত 16 বছরে আমাদের চোখের সামনে ইতিহাস, আগস্ট এবং জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কে কয়দিন জেল খেটেছে, কত ফোঁটা রক্ত দিয়েছে, কে কয়দিন মাঠে ছিল। মাঠে থাকলাম 16 বছর, আমরা হয়ে গেলাম বাগানের মালিক, আর ওরা 16 দিনে বাগানের মালিক হয়ে গেছে। এর দায় তোমাদের মাঠ পর্যায়ের আলেমদের নিতে হবে, ছাত্রদের নিতে হবে। আমরা যেটুকু করার করেছি, চেষ্টা করেছি। তালাশ করে দেখো, আমাদের ইতিহাস পড়ে দেখো, আমরা আমাদেরটা করবার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের বুঝাইতে পারি নাই, মাঠের আলেমদের বুঝাইতে পারি নাই। আর সাধারণ জনগণ আর কি বুঝবে? এখন আবার চোখের সামনে আরেকটা ক্র্যাকডাউন অপেক্ষা করতেছে। যদি আমরা এই সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, দেখা যাবে যে পরিবর্তন তো হয়েছে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে না, ওই পুরনো নিয়মে রাষ্ট্র চলবে। আপনি ইসলামের কথা বলবেন, আপনাকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক, মৌলবাদ ইত্যাদি বলে আবারও টর্চার করা হবে। অনেক কথা, ব্যথাও অনেক। এখানে অনেক যুবকরাও এসছে, হয়তো বা আরো অনেক যুবকেরাও আসবে। আমি তো আর বড় কোনো বক্তা না, আর আমি সাধারণত উচিত কথা লুকাইতে পারি নাই, যার জন্য 16 বছরে একদিনও স্বস্তিতে ছিলাম না। মেজাজটাই আমার এমন, একেবারে ফাও খাটন, মানুষকে ফাও খুশি করে দেওয়া, লোক দেখানো, লোক জমায়েত করা, এগুলো আমার কাছে কোনো মূল্য মনে হয় না। অনেক মাদ্রাসার ছাত্র এখানে এসছে, ওলামায়ে কেরাম আছে, বলে তো যাই, আমি জানি এতেকার বিশ্বাস নাই। না হলে বাংলাদেশে আলেমদের জন্য যতটুকু সুযোগ সুবিধা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার জন্য প্রচলিত রাজনীতিবিদদের সামনে এতটা সুযোগ সুবিধা নাই।
আমাদের ব্যর্থতা এই জায়গায়, সাধারণ মানুষ কতটা বিশ্বাস করে আমাদেরকে, সাধারণ মানুষ কতটা মহব্বত করে আমাদেরকে। যারা প্রচলিত রাজনীতি করে ওরা ভোট পায়, যুবকেরা ওদের পেছনে ঘুরে ঘুরে দৌড়ায়, কিন্তু দেখবেন মন্তব্য কি করে তাদের পেছনে যারা ঘুরতেছে একটাকে আলাদা করে জিজ্ঞেস করে, যদি নিচে বসতে মোটা মানুষের নিচে বসতে আর চেয়ারটা নেই। আচ্ছা, কিন্তু মাহুর হইলে তখন তো বদদোয়া দিতে থাকবে, লম্বা সময় বসতে পারবে। মাদ্রাসার ছাত্র এখানে কারা কারা আছে? হাতুরেও দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, কলেজ স্কুলের ছাত্র স্টুডেন্ট কারা কারা আছেন দেখি তো। কোথায় আমরা দেখতে বাস করে গেলাম? এত বড় দুই হাত ওঠাও, কলেজ ইউনিভার্সিটি যারা আছে দুই হাত ওঠা, দেখতেছি না তোমার করে। মাশাআল্লাহ, ভালো ভালো। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবো, যদি মনে হয় যে পছন্দ হয় না আর দাওয়াত দেওয়ার দরকার নেই। আর এমনিতে এবারে মাহফিল রাখতেছি না, আগামী বছরের জন্য যথেষ্ট মাহফিল করছি। আগামী বছর চিন্তা করছি যে দাওয়াত ছাড়া, কোন রকমের আয়োজন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বয়ান করব। দেখলাম তো মাহফিল করে প্রোডাক্ট কি আসতেছে, দেখলাম তো কিছু কিছু মাওলানা সাহেব আমার পরিচিত, আমার সঙ্গে খুব এসে ভাব জমানোর চেষ্টা করে। আমি তোমার চিনি, আগেও ভাব জমাইছো, কিন্তু কোনো কাজে আসা নাই। বলি হুজুর আপনার কি কাজে আসবো? আপনি আমার কাজে আসেন, তো তোমার কাজে তো আসতেছি, দাওয়াত দিয়েছো আইসে করছে, টাকা পয়সা দিবা কিনা তাও জানি না, আগে থেকে কোনো কন্ট্যাক্টও নাই, অ্যাডভান্সও নাই। তুমি যদি এখন না দাও আমি খালি চলে যাব, তোমার গাড়ি ভাড়াও দিতে হবে না। তোমার কথা তো শুনলাম, তুমি আমার কথা কি শুনতেছো? মনে তো করতেছে ঘি আর লবণের দাম এক হয়ে গেছে। মাঠ পর্যায়ের ছাত্র ওলামায়ে কেরাম পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করে যদি কোনো একটা দিক অবলম্বন না করে এইভাবে উদাসীন থেকে যায়, তো দেখবেন আমরা আবারও পরাজিত হব, আবারও অত্যাচারিত হব। কেন ফিকির করবেন না আপনারা? কেন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন না? কেন রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না? আর চিন্তা করে যদি কোনো একটা বিষয়কে সঠিক হিসেবে আপনার মনে হয়, যদি সন্দেহ থাকে আরো আলেমদের সঙ্গে পরামর্শ করে যদি মনে হয় এটা সঠিক, ওই কাজের জন্য কেন সময় দিবেন না? কেন সহযোগিতা করবেন না? আমি এটাই তো বুঝি না। শুধু মাহফিল করে আমরা জিম্মাদারি পালন করতে পারবো না, শুধু মাহফিলের মাধ্যমে দায়িত্ব পালন হবে না। বলে হুজুর এগুলো কি বলতেছেন আপনি? কি বলতেছি? আমরা যখন সরকারি মেহমানখানায় ছিলাম যথেষ্ট মাহফিল হয়েছে, তখন একদল নেতা মঞ্চ কাঁপাইছে, আবার এখন অন্য দলের নেতারা মঞ্চ কাঁপাইতেছে। আর আমরা যখন মঞ্চে উঠি তা হুজুর রাজনীতি করেন না, মাহফিলে আপনারা কেন রাজনীতি করেন? আচ্ছা, মাহফিলে আমরা রাজনীতি করি, রাজনীতির সমস্যা, তাহলে তুমি রাজনীতি করো, তুমি মঞ্চে কেমনে আহো? তুমি তো এসে আর ওয়াজ করো না, সরাসরি রাজনীতি করো, তুমি কেমনে মঞ্চে আসো? তুমি কেমনে প্রধান অতিথি সভাপতি হও আমাকে বলো। একটা পাইছে ইমাম সাহেব রাজনীতি করে, তো রাজনীতি করলে খারাপ হয়ে যায়, তো তুমি রাজনীতি করে মসজিদের সভাপতি কেমনে হও? মসজিদের সেক্রেটারি কেমনে হও? আর একদল আসে একেবারে হাত গুছাইয়া মৌলবী সাহেব আমরা রাজনীতি করি না,
রাজনীতি না করলে রাজনীতি তোমারে করবে, তোমারে ছাড়বে না। রাষ্ট্র পরিচালিত হয় রাজনীতিবিদদের হাতে। এই 53 বছরের লম্বা সময় রাজনীতিবিদরাই রাষ্ট্র চালিয়েছে। ভবিষ্যতে হয়তো বা রাষ্ট্র যারা চালাবে তারা রাজনীতি করেই রাষ্ট্র চালাবে। তুমি যদি রাজনীতি না করো তো লোকেরা নোংরা রাজনীতি করে তোমার মাথার উপর বসে যাবে। তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার জন্মের ঠিক ঠিকানা নাই। হেরোইন, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর ওরা সমাজের নেতৃত্ব দিবে। আমরা দেখছি 16 বছরে কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল, মানিকগঞ্জের নর্তকী এমপি ছিল। লক্ষ্মীপুরের এক মাজার পূজারী ভান্ডারী এমপি ছিল। আমি 14তে প্রোগ্রাম করতে আসছি, আমার প্রোগ্রাম করতে দেয়নি। এবার আমি যখন 21-এ সরকারি মেহমানখানায় দ্বিতীয়বার যখন আমাকে ডিবি রিমান্ডে নেওয়া হয়েছে, গিয়ে দেখি যে একেবারে ফোটকা মাছের মতো প্যাটটা উপরে দিয়ে একজন রিমান্ডে পড়ে আছে। সেও রিমান্ডে, আমিও রিমান্ডে। আমার তো একেবারে তৃপ্তি সহকারে রিমান্ডে রাখছে। ডিবি থেকে রিমান্ড শুরু করছে। প্রথমে ডিবিতে 1 সপ্তাহ, পরে পল্টন থানায় 7 মামলায় 21 দিন। প্রথম রমজানে গ্রেফতার করছে, একেবারে 29 রমজান হয়ে গেছে। এখন আমার তো কোথাও জমা রাখতে হবে, ঈদের সময় তো ছুটি ফুটিতে যাবে। পাঠাই দিচ্ছে সেন্ট্রাল জেলে, যেমন জমা রেখে আসেন, ঈদের পরে আবার নতুন রিমান্ড শুরু হবে। ঈদের পরে দিয়ে গেছে শাহবাগ থানায়, শাহবাগ থানা থেকে মতিঝিল থানায়, এরপরে রমনা, এরপরে আবার দিচ্ছে ডিবিতে। যত মন চায় রিমান্ডে রাখো। এই বেচারা আমার দেখে লাভ দিয়ে উঠছে, উঠে বলে হুজুর আমার চিনছেন? আমি না, চিনি তো নাই। কারণ ও এমপি, এমপি লক্ষ্মীপুর প্রোগ্রামে গেছিলাম, বাধা দিছিলাম। হুজুর আমি তো না, উপজেলার চেয়ারম্যান দিচ্ছে, ওইটা একটা ভান্ডার। তাই বললাম সরকারি দল, আবার এমপি, আপনি জেলে আসছেন রিমান্ডে, তাও ওই তার কোথায় ঢাকায় যেন হাউজিং আছে, ওখানে তার নির্দেশে তার লোকেরা একজন লোককে হত্যা করে ফেলছে। বাস ওরে ধরে রিমান্ডে পড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার এক এমপি হয়েছে, তাও সরাইলে সারাদিন গাঞ্জা খায়। আর ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর মেম্বার চেয়ারম্যানের তো অভাব নাই। এগুলোর হিসাব করে শেষ করা যাবে না। ঠিক তো বলতেছেন? যখন দায়িত্ব দিব তো আমার একারই দেওয়া লাগবে। আপনারা ঠিকই দূর থেকে দেখে সিনারি বদলাইতে দেখবেন। অনেকে বলে হুজুর সমাজ নষ্ট হয়ে গেছে মন্দ লোকের কারণে। আমি বলি না, ভালো লোকের নীরবতায় সমাজ নষ্ট হয়। এখনো এই সমাজে হয়তো 5 থেকে 10 ভাগ মানুষ খারাপ। খারাপ বলতে একেবারে প্রকাশ্যে খারাপ কাজ করে। ম্যাক্সিমাম মানুষ এখনো ভদ্র, শান্তি চায়, শৃঙ্খলা চায়। কথা ঠিক না বেঠিক? আরে 5টা 7টা ইয়াবাখোর ইয়াবা খায় এক লগে বসে, আর এই ভালো লোকেরা মসজিদে গিয়ে একসঙ্গে কাতারবদ্ধ হতে পারে না। তো তোমরা কেমনে ওদের সঙ্গে পারবা? তোমরা থাকো বিচ্ছিন্ন আর ওরা দলবদ্ধ থাকে, আবার ওদের কালো টাকা থাকে। বাস ওরা সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। ভালো লোকেরা অসহায় অবস্থায় থেকে যাচ্ছে। তারা সমাজ পরিবর্তন করা তো দূরের কথা। আরে ভালো মানুষ যদি থাকতো তো লক্ষ্মী নারায়ণ কবে বিদায় নিয়ে যেত।
যারা নেতৃত্বে আসে তাদের এগুলো ফরাক না, ফরাক পড়ে না, কোনো পার্থক্য নাই। লক্ষ্মী হলো আর নারায়ণ হলো, তাদের হলো নিজের আখেরটা গুছানো আর জনগণের সম্পদ দিয়ে বড়লোক হওয়া। কথা ঠিক না বেটে? মেজাজ খারাপ হলে বয়ান এমনই হয়ে যায়, বুঝি না কই কি কমো আর কি কমো না, কোনো পরোয়া করি না মাহফিলে। আলেমদের বলে আমার যা খুশি মনে করেন। আমি অনেক চিন্তা করেছি, এবারও অনেক চিন্তা করেছি জেলে বসে বসে, একটা কামরায় 2 বছর একা। এবার বুঝেন কত চিন্তা করা যায়। লম্বা ফিকির করেছি, বারবার ভেবেছি আমরা ব্যর্থ, আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই, যার জন্য জাতি আমাদের সঙ্গ দেয় না, আমাদের পেছনে নামাজ পড়ে, আমাদের মাহফিলে এসে বসে থাকে, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় না। কেন? আমরা এই জাতিকে ইসলামটাই বুঝাইতে পারি নাই। এই ব্যর্থতার দায় দায়িত্ব আলেমদের আগে নিতে হবে। আবার যাই মনে করেন করেন, বলেন আপনি দিবেন, হ্যাঁ আমিও নিব, কিন্তু আমার জন্য এটা সম্ভব না। বাংলাদেশের একেবারে 68,000 গ্রামে ঘুরে ঘুরে যুবকদের কাছে ইসলাম পৌঁছায় দেব। যদি মনে করেন আমি সঠিক বুঝেছি, আপনারা আমার অনুসরণ করবেন। আর যদি আপনারা মনে করেন আপনারা সঠিক বুঝেছেন, আপনারা ফর্মুলা জাতির সামনে রাখেন, আমরা আপনাদের অনুসরণ করব। উদাসীন থাকা যাবে না। আমি কঠিন বিপদ দেখতেছি, আমাদের বিপদ কাটে নাই, বিপদ কাটে নাই। 16 বছর রক্ত দেওয়ার পরেও ন্যূনতম মূল্যায়িত হচ্ছে না ওলামায়ে কেরাম। অন্যরা করতেছে আর ওলামায়ে কেরাম সঙ্গ দিচ্ছে, আলেমদের কথায় কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কোথাও আলেমদের প্রতিনিধি খুঁজে পাবেন না। কি সংস্কার করবেন ওনারা? আমরা প্রস্তাব দিয়ে আসব। সংবিধান সংস্কার কমিশন হয়েছে, আমি নিজে গিয়ে প্রস্তাব দিয়ে এসেছি। কেন মুসলিম রাষ্ট্রের সংবিধান সংস্কার করা হবে, সেখানে সরাসরি একজন আলেমকে দায়িত্ব দেওয়া যায় নাই? আমাদের থেকে শুধু পরামর্শ নিতে হবে কেন? যারা শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন, ছাত্ররা বোঝার চেষ্টা করো। আমরা 16 বছর মার খেয়েছি বলে আর মার খেতে চাই না। এই জন্য আমরা মনে করি একটা নিরাপদ জায়গার জন্য, নিরাপদ থাকবার জন্য আমরা অনেক সীমিত কথা বলতেছি, অনেক চিন্তা করে কথা বলতেছি। কিন্তু মনে রেখো, আমার ব্যক্তি স্বার্থ আমি দেখব না। ইসলাম যদি কোথাও আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, ক্ষমতায় কে আছে আর কে আসবে দেখব না, ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের মূল কাজ হচ্ছে এই যে মাহফিলে আসা যুবকদেরকে তৈরি করা। আমি আমার এলাকায় প্রোগ্রামে গেলে, ওরা যেহেতু আমার আপনজন, আমি 3টা কমিটমেন্ট নেই, 3টা বিষয়ে সমঝোতা করে তারপরে আসি। এখানে তো আমি হয়তো জীবনে একবার আসছি, ভবিষ্যৎ জীবনে আসবো কিনা জানি না। এখানে কমিটমেন্ট নিয়ে লাভ নাই, আর কোনোদিন দেখা নাও হতে পারে। তবে আমার মনে হচ্ছে এখানে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আছে, তাদের সঙ্গে আমি একটা সমঝোতা করতে চাই আজকে। এই সমঝোতা আমি আমার এলাকার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যুবকদের সঙ্গে করতেছি। যে যুবক আমাকে মহব্বত করো, তো ঠিক আছে আমার সঙ্গে সমঝোতায় আসো, মহব্বত করো, আবার কাল আমার মাথা ফাটাইতে তুমি দ্বিধা করবা না। বলো তো মহব্বত করো, আমার কথা তোমার দলের বিরুদ্ধে যাবে, তোমার নেতার বিরুদ্ধে যাবে, আবার তুমি আমার বিরুদ্ধে স্লোগান দিবা। সমঝোতায় আসো, না হলে কি হবে হুজুর? সমঝোতা করলাম না, আপনার সঙ্গে চুক্তি করলাম না। যদি চুক্তি না করো, তুমি মনে করতে পারো তোমার রক্ত গরম, তোমার দল বড়, তুমি ক্ষমতায় আসবে, আর আমি দুর্বল, আমি অসহায়। কিন্তু মনে রেখো, 16 বছর যারা ছিল তারাও তাই মনে করেছে, কিন্তু আলেমদের উপরে জুলুম করেছে। খুব শক্তিশালী সুপার পাওয়ার মনে করছে। আপনাদের নোয়াখালীর প্রায় বড় বড়
বলছে কি বলছে না? এখন তো আছে না পালাইছে? হুজুর চট করে ফিরে আসবে, চট করে ফিরে আসবে। ওলামা একরাম এখানে আসে, দেখেন